আসসালামু আলাইকুম। লেটস লিভ ফুটবলের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আমি ইশরাফ আছি আপনাদের সাথে। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 শুরু হয়ে গেল, অরিজিনাল নকআউট রাউন্ড যেটা। এর আগে একটা নকআউট রাউন্ড আছে, সেটা নকআউট প্লে অফ, সেটা আহ, আমরা কভার করতে পারিনি। যাই হোক, রাউন্ড অফ 16-এর ফার্স্ট লেগ শেষ হয়ে গেল। প্রিভিউ নিয়ে আসতে পারিনি, দুঃখিত এর জন্য। তাই রিভিউ নিয়ে হাজির হলাম ফার্স্ট লেগের। আহ এবার 8টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচেই এক সাইডে একটা ইংলিশ ক্লাব ছিল, আর বাকি দুটো ম্যাচ যেখানে ইংলিশ ক্লাব ছিল না, একটাতে বোডো গ্লিম্ট, তারা 3-0 গোলে হারিয়েছে স্পোর্টিং লিসবনকে। সারপ্রাইজ বলার অবকাশ নেই এটাকে। আহ, পরে আসছি সে প্রসঙ্গে। আর আরেকটা ম্যাচে বায়ার্ন মিউনিক 6-1 গোলে হারিয়ে দিয়েছে আতালান্তাকে, দা অনলি টিম লেফট ফ্রম সিরিয়া। আর 6টা টিম, ইংলিশ প্রিমিয়ার লিগের যে 6টা টিম 6টা ম্যাচে ছিল, very interestingly and not to much surprise actually, 6টা ইংলিশ ক্লাবের কেউ ফার্স্ট লেগে জিততে পারেনি। এর মধ্যে চেলসি, টটেনহাম এবং ম্যানচেস্টার সিটি, তারা উড়ে গেছে রীতিমতো অপোনেন্টের কাছে, এবং সেকেন্ড লেগে তারা যাবে 3 গোলের ডেফিসিট নিয়ে। চেলসি হেরেছে পিএসজির কাছে 5-2 গোলে, একই মার্জিনে হেরেছে টটেনহাম অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে, এবং ম্যানচেস্টার সিটি তারা হেরেছে আহ, রিয়াল মাদ্রিদের কাছে 3-0 গোলে। এবং এই সেকেন্ড লেগে তারা তিনটি দলই তারা তাদের হোম গ্রাউন্ডে খেলবে, হোম ভেন্যুতে খেলবে। বাট আমি অ্যাকচুয়ালি তাদের তিনজনের কাউকে কোয়ার্টার ফাইনালে আর দেখছি না। ম্যানচেস্টার সিটি, মেনি স্ট্রেঞ্জ থিংস ক্যান হ্যাপেন ইন ফুটবল, সেটা মাথায় রেখেই বলছি। আমি তাদেরকে কোয়ার্টার ফাইনালে দেখছি না। বাকি তিনটা দলের মধ্যে আর্সেনাল ড্র করেছে বায়ার লেভারকুজেনের সাথে, এটাও আমি খুব একটা সারপ্রাইজ না। আর একটা ইয়েতে নিউক্যাসল বার্সেলোনার সাথে ড্র করেছে। তারা হোম ভেন্যুতে খেলেছে সেন্ট জেমসেস পার্কে। বার্সেলোনার সাথে 1-1 ড্র, আমি বলবো নিউক্যাসলের জন্য এটা গুড রেজাল্ট। বাট স্টিল সেকেন্ড লেগ তারা নু ক্যাম্পে গিয়ে আমি কোনোভাবেই মনে করছি না তারা কোনো সারপ্রাইজ ঘটাতে পারবে। আর আরেকটা ম্যাচে লিভারপুল তারা গালাতাসারের মাঠে গিয়ে 1-0 গোলে হেরেছে। সেকেন্ড লেগটা তারা অ্যানফিল্ডে খেলবে। সো দেয়ার ইজ চান্স, আউটসাইড চান্স আছে। তো সেটা নিয়ে আমরা কথা বলবো। আহ কেন আর্সেনাল জিততে পারেনি বায়ার লেভারকুসেনের সাথে, এটা আহ, কেন আমি সারপ্রাইজিং বলছি না, সেটা যদি ব্যাখ্যা করতে যাই, আমি আরো পিছু থেকে শুরু করব। আমি অ্যাকচুয়ালি এবার চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট লিস্টে, যখন এই সিজন শুরু হওয়ার আগে ফেভারিটস কারা হতে পারে এটা নিয়ে একটা এপিসোড করেছিলাম। সেখানে আমি ফেভারিটস এর মধ্যে পিএসজি কে রেখেছিলাম এবং বার্সেলোনাকে রেখেছিলাম যথারীতি। আহ, তারা ওয়ান অফ দ্য ফেভারিটস বিকজ অফ দেয়ার পারফরমেন্স ইন দ্য লাস্ট সিজন। এই দুইটা দলই এবার ট্রান্সফার মার্কেটে খুব একটা অ্যাক্টিভ ছিল না। লাস্ট সিজনের টিম নিয়ে তারা খেলেছে, ট্যাকটিক্স অলমোস্ট সেম, সেভাবেই তারা এগিয়ে যাচ্ছে। তাদেরকে সেই কারণেই তাদেরকে ফেভারিটস এর তালিকায় রাখা হয়েছিল। এর বাইরে আমি বায়ার্নকে রেখেছিলাম। বায়ার্ন কিন্তু তখনও, বায়ার্ন সিজনের শুরুতে কিন্তু বোঝা যায়নি বায়ার্ন যে এভাবে তারা গোল ফেস্টে মাতবে। তারপর আমি বায়ার্নকে রেখেছিলাম, because বায়ার্ন ইজ বায়ার্ন। এন্ড অ্যাবাভ অল আমি আমার ফেভারিট ধরেছিলাম রিয়াল মাদ্রিদকে, দ্য মোস্ট লাইকলি উইনার ফর দ্য চ্যাম্পিয়ন্স লিগ। প্রি সিজন ফেভারিট আমি রিয়াল মাদ্রিদকে ধরেছিলাম। এবং কারণ হিসাবে একটা অদ্ভুত কারণই আমি বলেছিলাম, যে যে সিজন গুলাতে ওয়ার্ল্ড কাপ হয় সেই সিজন গুলাতে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিতে। আপনারা লাস্ট 3 ওয়ার্ল্ড কাপের ইয়ার গুলাতে চ্যাম্পিয়ন কোন টিম সেটা দেখে নিবেন। এর আগে দুটা
ওয়ার্ল্ড কাপ বাদ গিয়েছিল 2010 অ্যান্ড 2006, এবং সেটা আপনারা জানেন রিয়াল মাদ্রিদের নাইন্থ চ্যাম্পিয়ন্স লিগ এবং 10th চ্যাম্পিয়ন্স লিগের মাঝখানে যে 12 বছরের একটা খরা ছিল, সেই খরার মধ্যে পড়েছিল এই দুটো ওয়ার্ল্ড কাপ। এর আগে আবার দুটো ওয়ার্ল্ড কাপ 2002 এবং 98, সেই দুটো ওয়ার্ল্ড কাপের ইয়ারেও চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন দলের নাম রিয়াল মাদ্রিদ। তো এটা খুব স্ট্রং রিজন না, তারপরেও আমি রিয়াল মাদ্রিদকে ধরেছিলাম কারণ চ্যাম্পিয়ন্স লিগে তারা অন্যরকম টিম, স্বাভাবিক। এবং ওয়ার্ল্ড কাপ ইয়ারের এই একটা সুপারস্টিশন বলেন আর লিগেসি বলেন, আহ, এটা কোনো সাইন্টিফিক ব্যাখ্যা থাকবে নিশ্চয়ই। ওয়ার্ল্ড কাপের ইয়ার গুলাতে তারা কেন ভালো করে, যাই হোক সেটা নিয়ে একটা এপিসোড আশা করি আমরা ওয়ার্ল্ড কাপের আগে একটা এপিসোড দিতে পারবো। যদি চ্যাম্পিয়ন্স লিগ এবারও রিয়াল মাদ্রিদ সত্যি সত্যি চ্যাম্পিয়ন হয়, তাহলে সত্যি সত্যি আমি এই রিলেটেড একটা গবেষণায় নামবো। আচ্ছা, এই চারটা দলকেই আমি টপ ফেভারিটের তালিকা রেখেছিলাম। সেখানে আমি ইংলিশ ক্লাবগুলোকে স্ট্রেট অ্যাওয়ে আমি রাখিনি। কেন রাখিনি সেটাও আমি ব্যাখ্যা করেছিলাম। ইংলিশ লিগটা যে যে এক্সটেন্টে কম্পিটিটিভ, তারা ওই ডোমেস্টিক লিগে এবং দুইটা কাপ কম্পিটিশন আছে, ওই দুইটা কাপ কম্পিটিশন সহ তাদের কম্পিটিটিভ লিগের কারণে অ্যাকচুয়ালি তারা সেখানেই তাদের আসলে অনেক এনার্জি খরচ হয়ে যায়। এই কারণেই আমি একটা ফুটনোট দিয়ে রেখেছিলাম। বাই নকআউট স্টেজ শুরুর সময় যদি আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, এই তিনটা দলকেই আমি রেখেছিলাম, এর বাইরে কাউকে রাখিনি। এই তিনটা দল যদি আইদার তারা রান অ্যাওয়ে লিডার্স হয়ে থাকে, যে লিগ শিরোপা নিয়ে তাদের আর কোনো সংশয় নেই, অথবা দে আর অলরেডি আউট অফ কন্টেনশন ফর দ্য লিগ টাইটেল, ওই অবস্থায় যারা থাকবে তারা শুধু চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিটের কাতারে আসতে পারে। এবার দেখেন আর্সেনাল এবং ম্যান সিটি দেয়ার নেক টু নেক, যদিও 7 পয়েন্টস এর লিড আছে, 7 পয়েন্টস এর লিড আর্সেনাল, ইংলিশ প্রিমিয়ার লিগে 7 পয়েন্টস এর লিড আছে, বাট এই 7 পয়েন্টস এর লিডের মধ্যে ম্যানচেস্টার সিটির একটা ম্যাচ কম আছে, এবং ম্যানচেস্টার সিটি ভার্সেস আর্সেনাল ম্যাচ বাকি আছে। সেখানে যদি ম্যানচেস্টার সিটি জেতে এবং ম্যাচ ইন হ্যান্ড তারা যদি জেতে, সেক্ষেত্রে কিন্তু পয়েন্টের ডিফারেন্স নেমে আসবে 1 পয়েন্টে। এবং 2 সপ্তাহ আগেও এমন অবস্থা ছিল যে সেই দুটা ম্যাচ যদি ম্যানচেস্টার সিটি জেতে এবং বাকি সব ম্যাচ যদি সেম প্যারালাল রেজাল্ট হয়, সেক্ষেত্রে কিন্তু ম্যানচেস্টার সিটি জিতে যেত, অর্থাৎ ম্যানচেস্টার সিটির নিজেদের হাতেই ছিল লিগ টাইটেলের সম্ভাবনা। লাস্ট লিগ ম্যাচটা তারা ড্র করলো এবং আর্সেনাল জিতলো, সেখানে গিয়ে ইকুয়েশনটা আর্সেনালের ফেভারে গিয়েছে। বাট স্টিল ইট শুড বি said, ইট ইজ এ নেক টু নেক টাই। এই কারণে ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল, এই দুটো টিমকে আহ, আমি এখনো তাদেরকে চ্যাম্পিয়ন্স লিগের কাতারে রাখছি না, এবং তাদের ফার্স্ট লেগ টাই এর রেজাল্ট আমার মনে হয় সেটা রিফ্লেক্ট করছে। আর্সেনাল যদিও লেভারকুসেনের সাথে আহ, তারা ড্র করেছে ফার্স্ট লেগ, সেকেন্ড লেগ তারা অ্যানফিল্ডে, আমি আর্সেনালকে ফেভারিটই রাখবো ওই ম্যাচের জন্য। এবং কোয়ার্টার ফাইনালে তারা ফেস করবে বোডো গ্লিম্টকেই সম্ভবত, সেখানেও আমি আর্সেনালকে ফেভারিট রাখছি অ্যাকচুয়ালি। যদিও বোডো গ্লিম্টের মাঠে গিয়ে এবার ম্যানচেস্টার সিটি হেরেছে, অ্যাথলেটিকো মাদ্রিদ হেরেছে, ইন্টার মিলান হেরেছে এর আগের রাউন্ডে, নকআউট প্লে অফে। তো বোডো গ্লিম্টের মাঠে গিয়ে আসলে সাকসেসফুল হয়ে আসা একটু কঠিনই, বাট স্টিল আর্সেনাল উইল বি ফেভারিট ফর দ্যাট ম্যাচ। অর্থাৎ সেমিফাইনালের আগ পর্যন্ত আর্সেনালের আসলে কোনো সমস্যায় পড়ার মতো সম্ভাবনা নেই। এবং সেমিফাইনালে তারা সম্ভবত পিএসজি কে ফেস করবে। সেই সেমিফাইনাল পর্যায়ে তখন লিগের কি অবস্থা সেটা উপর ডিপেন্ড করবে আর্সেনাল আসলে তাদের কোনো সম্ভাবনা আছে কিনা। আর্সেনালের এবার যে টিম, সেটা চ্যাম্পিয়ন, মানে এবার চ্যাম্পিয়ন্স লিগ জেতার মতো অবশ্যই এখানে কোনো সন্দেহ নেই। দে আর দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড, বাট ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের আসলে
এই কম্পিটিটিভ ফেজটা, মানে দুইটা কম্পিটিটিভ ফেজ একসাথে তাদের মেনটেন করা আসলে একটু মুশকিল, আমি বলবো। সেখানে চ্যাম্পিয়ন্স লিগে আমি তাদের সম্ভাবনা কম দেখবো। আর ডেফিনেটলি মিকাল আর্তেতা লাস্ট 3 সিজনে আহ মানে তারা লিগ জেতার অবস্থায় থেকে শেষ পর্যন্ত রানার্স আপ হিসাবে শেষ করেছে। আমি মনে করি না চ্যাম্পিয়ন্স লিগের চেয়ে লিগ টাইটেল জেতাটাকে আর্সেনাল কোনোভাবেই, মিকেল আর্তেতা স্পেশালি কোনোভাবেই সেটাকে আহ, আমি মানে কম ইম্পর্টেন্স দিবেন। আমি শিওর লিগ ইজ দেয়ার প্রায়োরিটি। সেম গোস ফর ম্যানচেস্টার সিটি, লাস্ট 8 সিজনে 6বার লিগ চ্যাম্পিয়ন। 2টা সিজন তারা হেরেছে এবং লাস্ট সিজনের থেকে এই সিজনে তারা লিগ টাইটেলটা পুনরুদ্ধার করার ব্যাপারে ইন্টারেস্টেড থাকবে। এবং যেহেতু 3 সিজন আগে 3 বছর আগে তারা চ্যাম্পিয়ন্স লিগ অলরেডি জিতেছে, আমার মনে হয় তারা প্রিমিয়ার লিগটাকেই প্রেফারেন্স দিত। যাই হোক, এখন আর সেটা অপ্রাসঙ্গিক, বিকজ আমার দৃষ্টিতে দে আর অলরেডি আউট অফ চ্যাম্পিয়ন্স লিগ। সেকেন্ড লেগটা আছে, বাট আই ডোন্ট থিঙ্ক দেয়ার উইল বি এনি সারপ্রাইজ। আর লিভারপুল, তারা আহ, মানে লিগ টাইটেলের ধারে কাছেও নেই। ইভেন তারা আগামী সিজনে চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করার জায়গা থেকেও এখনো আসলে একটু দূরেই আছে। খুব বেশি দূরে না, বাট স্টিল ইটস নট কনফার্ম। আর যেহেতু এবার ইংলিশ প্রিমিয়ার লিগে রাউন্ড অফ 16-এ 6টা ইংলিশ লিগ খেলছে, আমার মনে হয় তাদের কোএফিসিয়েন্ট তারা মেনটেন করবে এবং নেক্সট সিজনে তারা এক্সট্রা স্লট মেনটেন করবে, অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগে তারা 5টা টিম খেলাতে পারবে। আর ইউরোপা লিগ যদি অ্যাস্টন ভিলা অর নটিংহাম ফরেস্ট কেউ যদি ইউরোপা লিগ জিতে যায়, সেক্ষেত্রে এক্সট্রা একটা স্লট, দ্যাট ইজ লেস লাইকলি অ্যাকচুয়ালি। যাই হোক, এবার সেক্ষেত্রে লিভারপুলকে টপ 5-এ শেষ করতে হবে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে হলে, যেটা তারা এখনো কনফার্ম করতে পারেনি। সেখানে চ্যাম্পিয়ন্স লিগে তারা আউটসাইড চান্স আছে। গ্যালাতাসারাইকে হারায় সেকেন্ড লেগে অ্যানফিল্ডে হারিয়ে তারা কোয়ার্টার ফাইনালে উঠতেও পারে, সেখানে তাদের সম্ভবত পিএসজির সাথে দেখা হবে। এবং আমার মনে হয় লিভারপুলের কোনো পার সমর্থক, ইভেন আর্নে স্লট এবং লিভারপুলের প্লেয়াররা, তারাও কেউ বিশ্বাস করে না তারা পিএসজি কে হারানোর মতো পর্যায়ে এই সিজনে এই মুহূর্তে আছে। যদিও তারা চ্যাম্পিয়ন্স লিগের লিগ ফেজটা শেষ করেছে থার্ড পজিশনে থেকে, বাট আই ডোন্ট সি লিভারপুল বিয়ন্ড দ্য কোয়ার্টার ফাইনাল লাইন্স। ইভেন রাউন্ড অফ 16-এ আমি ফেভারিট হিসেবে গ্যালাতাসারাইকেই রাখছি, এই লিভারপুল আর গ্যালাতাসারাই টাইয়ে। বাট লিভারপুলের আমি আমি মনে করি সেকেন্ড সিজন, নেক্সট সিজন যদি আর্নে স্লট থাকেন কোচ হিসাবে, লিভারপুল এই টিম নিয়েই বেটার রেজাল্ট করবে। আহ, যাক, তাহলে চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট কারা আসছে? বায়ার্ন মিউনিক অসাধারণ ফর্মে আছে। রিয়াল মাদ্রিদ, আমি বলবো দে আর ব্যাক। এবং চ্যাম্পিয়ন্স লিগ, রিয়াল মাদ্রিদের এটা ফর্ট্রেস, এটা কেউ সেখান অস্বীকার করার কোনো রাস্তা নেই। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ অন্যরকম দল। পিএসজি, পিএসজি কে এবার গতবারের ফর্মের ধারে কাছেও এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ইভেন তাদের ফ্রেঞ্চ লিগেও তারা সিজনের এখন পর্যন্ত যে সময় কেটেছে তার বেশিরভাগ সময় তারা রানার্স আপ অবস্থায় ছিল। এখন যদিও তারা 1 পয়েন্ট এগিয়ে আছে, বাট তারা খুবই অধারাবাহিক। এবং কেউ কেউ বলছেন যে এই চেলসির সাথে এই 5-2 গোলে জেতা যে ম্যাচটা, এটাতে তারা ফর্মে ব্যাক করেছে। আমি এখনো এটাকে কনফার্মেশন দিতে রাজি না। আমার মনে হয় আর দু একটা ম্যাচ এরকম এই ফর্মটা দেখায়, তারা অসাধারণ খেলেছে চেলসির সাথে, কোনো সন্দেহ নেই। বাট এই চ্যাম্পিয়ন্স লিগের ওই ফর্মটাকে তাদের যদি মানে চ্যাম্পিয়ন হওয়ার পর্যন্ত, শেষ পর্যন্ত এই দৌড়টা চালা যায়, তাদেরকে আরো 2-3টা ম্যাচে এই সেম ফর্মটা দেখাতে হবে। কোয়ার্টার ফাইনালে তারা যাচ্ছে, এখানে কোনো সন্দেহ নেই। সেমিফাইনালেও হয়তো পৌঁছাবে, বাট গত সিজনের পিএসজি কে আমি মনে করি এখনো দেখিনি। আর একটা জিনিস, তাদের এই লেগে
অপোনেন্ট ছিল চেলসি, যারা চরম অধারাবাহিক একটা দল। আমি এই সিজনটা আসলে এবং লিয়াম রোজেনিয়রের আন্ডারে, তাদের নতুন কোচ রোজেনিয়রের আন্ডারে তারা খুব বেশি ম্যাচ হারেনি, বাট খুব বেশি ম্যাচ জিতেওনি, বেশিরভাগ ম্যাচই ড্র করেছে। এবং একটা জিনিস তাদের বদলায়নি, সেটা হচ্ছে তাদের রেড কার্ড কনসিড করার যে রেট, এখনো তারা প্রতি 3 ম্যাচে এক ম্যাচে তারা রেড কার্ড কনসিড করছে, এবং যে ম্যাচগুলোতে তারা ভালো খেলছে সেই ম্যাচেই একটা রেড কার্ডের কারণে তারা শেষ পর্যন্ত আর জিততে পারছে না। আর যে ম্যাচ খারাপ খেলছে সেই ম্যাচে ভালো রেজাল্টের আশেপাশেও তারা নেই। সেম গোস ফর টটেনহাম হটস্পার। তারা এবার রেলিগেশনে রেলিগেটেড হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আর চ্যাম্পিয়ন্স লিগে কোনো সম্ভাবনা নেই অ্যাথলেটিকো মাদ্রিদের এগেনস্টে ঘুরে দাঁড়ানোর। আর ম্যানচেস্টার সিটির কথা তো বললামই। ব্যাড লাক, এটা এই ম্যাচটা খারাপ গেছে তাদের। এবং ঘুরে দাঁড়ানোর মতো অবস্থা আসলে আমি মনে করছি না খুব একটা আছে। রিয়াল মাদ্রিদ, তারা এমবাপ্পেকে ছাড়া এই ম্যাচটা ম্যানচেস্টার সিটির এগেন্সে 3-0 করে জিতলো, এবং হ্যাট্রিক করেছে ফেডরিকো ভালভার্দে। এটা তার রিয়াল মাদ্রিদের জার্সিতে ফার্স্ট হ্যাট্রিক, এবং আমার মনে হয় তার ক্যারিয়ারের সেরা ম্যাচটা সে খেলেছে। এবং হাফ টাইমের মধ্যে তারা ম্যাচটা কিল করেছে, যেটা চ্যাম্পিয়ন্স পারফরমেন্স আমি বলবো আর কি। চ্যাম্পিয়নরা এভাবেই ম্যাচ কিল করে। আর এই ম্যাচে বড় ক্লাবগুলো আসলে আহ, বড় ক্লাবগুলোর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আসলে তারা, আমি একটা আহ, জিনিসকে আমার মনে হচ্ছে যে তারা এই ডোমেস্টিক কম্পিটিটিভ এনভায়রনমেন্টের কারণে তারা ট্যাকটিক্যাল শিফটটা আসলে করতে পারে না, যেটা পিএসজি বা রিয়াল মাদ্রিদ, যারা লা লিগা বা লিগ আতে খুব বেশি কম্পিটিশন ফেস করে না, তারা আসলে এই ট্যাকটিক্যাল শিফট গুলা করতে পারে। যেমন এই ম্যাচে রিয়াল মাদ্রিদের ট্যাকটিক্যাল শিফটটা খেয়াল করেছেন কিনা আমি জানি না, তারা লং বলে, গোলকিপার থেকে লং বলে তারা আহ, ওদের ম্যানচেস্টার সিটির ডিফেন্সটাকে ব্রেক করার চেষ্টা করলো। এটা কিন্তু মানে আহ, একটু সারপ্রাইজিং মনে হচ্ছে। আহ, বায়ার্ন মিউনিকের কথা বলবো আমি। বায়ার্ন মিউনিক এই সিজনে এখন পর্যন্ত তারা খুব বড় চ্যালেঞ্জ ফেস করেনি, একটাই চ্যালেঞ্জ ফেস করেছিল, সেটা হচ্ছে আর্সেনাল, এবং সেই ম্যাচে তারা হেরেছিল। তো আমি মনে করি তাদেরকে বিগ ম্যাচ গুলাতে আর একটু কশাসলি খেলতে হবে। তারা আসলে খুব টাফ কম্পিটিশন এখনো ফেস করেনি, বাট স্টিল তারা যেভাবে গোল করছে, আহ হ্যারি কেইন সিজনের শুরু থেকে যেভাবে গোল করে আসছিলেন, অলরেডি 30 গোলস প্লাস হয়ে গিয়েছে তার সব কম্পিটিশন মিলিয়ে। রিসেন্ট কয়েকটা ম্যাচে তিনি গোল খুব একটা পাচ্ছেন না, বাট গোল হ্যাজ ড্রাইড ফর হ্যারি কেইন বাট নট ফর বায়ার্ন। বায়ার্ন সব ম্যাচে এখনো হালি, দেড় হালি গোল দিয়ে যাচ্ছে, এবং ওলিসে, নিকোলাস জ্যাকসন, লুইস দিয়াজ সবাই গোল দিচ্ছেন, মানে সবাই স্কোরিং শিটে আছেন। এটাই হলো গিয়ে বায়ার্নের সবচেয়ে বড় শক্তি আমি বলবো। আহ তো নেক্সট উইকেন্ডে লিগের খেলা আছে, আমরা লিগের খেলার উপর ইনশাল্লাহ একটা রিভিউ নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং যেহেতু 5টা লিগেও আমার প্রেডিকশন ছিল, সেই প্রেডিকশনে কত দূর আছি সেগুলো নিয়ে একটু আলোচনা করব সেখানে। এবং এরপরেই আছে ইন্টারন্যাশনাল উইন্ডো, সেখানে 2 সপ্তাহের একটা ইন্টারন্যাশনাল উইন্ডোতে কিছু বিগ স্টেকস আর দেয়ার। এখনো ওয়ার্ল্ড কাপের 6টা টিমের কোয়ালিফিকেশন এখনো বাকি, সেই কোয়ালিফিকেশন আছে। এবং আপনারা জানেন এই কোয়ালিফাইং লাস্ট কোয়ালিফাইং এই প্লে অফ গুলা যে খেলবে, সেখানে ইতালি আছে। ইতালির এখনো ওয়ার্ল্ড কাপ কনফার্ম হয়নি। আমি কোনোভাবেই চাই না ইতালির এই ওয়ার্ল্ড কাপ মিস করার, হ্যাট্রিক হোক। লাস্ট 2টা ওয়ার্ল্ড কাপ ইতালি ছাড়া আসলে, এটা 3টা ওয়ার্ল্ড কাপ ইতালি ছাড়া, এটা ফুটবল লাভারদের জন্য খুবই কষ্টদায়ক। ইতালির সমর্থক হন বা না হন, আমরা সবাই চাইবো ইতালি যেন ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করে। ইতালির জন্য শুভকামনা। আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং কমেন্টে লিখে
আপনাদের কোনো পরামর্শ আমাকে জানাতে পারেন বা আপনাদের প্রেডিকশনও আমাকে জানাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।